সালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? আতিফ, স্যার, স্যার শুনতে পারছেন? কথা শোনা যাচ্ছে কম। হ্যালো, ভলিউম হ্যালো কমান স্যার। দিবেন। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি, বলে আমাদের লাইভ লাইভ কিন্তু চলমান আমাদের। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। সকলকে ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আসলে সকলে অবগত আজকে কি বিষয়ে আমাদের লাইভে আসা। আমাদের সাথে আছে সাজিবুর রহমান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সমাজ কল্যাণ সম্পাদক। আছে ডক্টর এস এম হাফিজুর রহমান স্যার, প্রফেসর, শিক্ষক, গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছে মোহাম্মদ তৈদুজ্জামান ভাইয়ের পরিচয় দিয়ে শেষ করা যাবে না, তবে কারিগরি শিক্ষা ফেরিওয়ালা একটাই পরিচয়, আরো অনেক পরিচয় আছে। আমরা সেগুলো সবাই হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা সবাই জানি, তারপর আমরা আর কোনো পরিচয় আপাতত শুনতে চাচ্ছি না, শুধুমাত্র কারিগরি শিক্ষা ফেরিওয়ালা। আর ধন্যবাদ এস এম হাফিজুর রহমান স্যারকে অনেক ব্যস্ত থাকার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। যাক, সর্বপ্রথম আল্লাহর প্রতি অশেষ রহমত ও কৃতজ্ঞতা পোষণ করছি যে কোভিড-19 ভিতরেও আমরা সুস্থ আছি, এবং আমাদের কোভিড-19 সুস্থ থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানের সহযোগিতা সবাই অ্যাটেন্ড করতে পারছি, এই জন্য আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আর স্যার আমরা আগে সংক্ষেপে শেষ করে দেবো আজকে, তার ভিতরে আমরা আগে একটু সংক্ষেপে আমি একটু সব বিষয় বলে নেই। আমাদের আজকে বিশেষ করে চলমান 2020-21 সেশনে মন্ত্রণালয় কর্তৃক যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি নীতিমালার যে একটা বয়স সীমা শিথিল করে দিচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা ছিল। এখন এই বিষয়ে আমরা বলতে গেলে আমরা ধাপে ধাপে আসবো, তার ভিতরে আমি একটু সংক্ষেপে স্যার সব বলে দিই। মানে এই পর্যন্ত কত যা কিছু হয়েছে, মানে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নোটিশ দিছে, তারপর আইডিপি চিঠি দিছে, বা আইডিপি গতকালকে শিক্ষামন্ত্রীর সাথে ওনার বাসায় মিট করছে। তারপরে আমাদের আবার বাকাসাপ বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, ওনারাও কালকে ডক্টর মুরাদুল্লাহ চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্যারের সাথে স্মারকলিপি প্রদান করছে। মোটামুটি সব বিষয়ে আর কি আমরা সংক্ষেপে আলোচনা করতে। স্যার আমি একটু জানাই নেই, আমাদের এই বয়সের যে শিথিলতা আনছে, মানে বয়স থাকবে না, মানে এই বিষয়ের উপর ডক্টর মুরাদ মোল্লা স্যার উনি 71 টিভিতে একটা চ্যানেলে আসছিল লাইভে। উনি আসার পরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে এই বয়সটা শিথিলতার করার কারণ কি। উনি বলছিল যে আমাদের সরকারি পলিটেকনিকে বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক আছে এবং 64টা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, আর 511টা প্রাইভেট পলিটেকনিক আছে। 49টা সরকারি পলিটেকনিক এবং 64টা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দিয়ে টোটাল বাংলাদেশে স্টুডেন্টদের সিট সংখ্যা আছে 49,000। 49,000 সিট সংখ্যার ভিতরে গত বছর 5,000 স্টুডেন্ট ভর্তি হয় নাই। এই 5,000 স্টুডেন্ট গ্যাপ ছিল, এই জন্য। আর হচ্ছে প্রাইভেট পলিটেকনিকে 511টা প্রাইভেট পলিটেকনিকে আপনার সিট আছে 1 লাখ প্লাস, 1,10,000 বা 17 এরকম স্যার বলছিল। ওইখানে ভর্তি হয়েছে 37,000 স্টুডেন্ট অনলি। মানে এই দুইটা, মানে অন্য কোনো কারণ মেজর না, বাট এই দুইটা কারণ মেজর দেখাচ্ছে যে একটা হচ্ছে যে সরকারি পলিটেকনিকে 49,000 সিটের বিপরীতে অনলি 44,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর 5,000 স্টুডেন্ট ফাঁকা ছিল। আর প্রাইভেট পলিটেকনিকে 37,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর বাকি 70,000-এর মতো স্টুডেন্ট সিট ফাঁকা ছিল। এইটা মেজর মেজর কজ দেখাচ্ছে, এই একটা কজ। আর দুই দেখাচ্ছে যে আমাদের কোভিড-19-এ বাইরের কান্ট্রি থেকে অনেক লোকজন আসছে, বা অনেক স্কিল লোক আসছে, তাদের কোনো সার্টিফিকেট নেই, তারা এসে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারা দেখাচ্ছে যে অনেক সার্টিফিকেট হলে একটা ভালো স্যালারিতে জব পাবে, ভালো জায়গায় জব পাবে, এই বিষয়ে আর কি এই দুইটা বিষয় উনি কারণ হিসেবে দেখাইছিল। এখন স্যার আমি একটু বলতে চাই যে 5,000 সিট ফাঁকা আছে বাংলাদেশে যে সরকারি পলিটেকনিক। আমি প্রাইভেট পলিটেকনিক সম্পর্কে কমেন্টস আমি করব না, যদি আমাদের তৈদুজ্জামান উনি আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কাজ করে, উনি হয়তো করতে পারে বা উনি বলবে। স্যার আমি আপনাকে একটু ইনফর্ম করি, আমাদের যে 5,000 সিট ফাঁকা আছে, এখন আমাদের স্যার আপনারা যে রিসার্চ করতেছেন আমাদের ডিপার্টমেন্ট নিয়ে, অলরেডি আমরা একটু আপনার কাছে গেছিলাম, আপনি আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে ডিটেলস জানতে চেয়েছিলেন। ইভেন ইলেকট্রোমেডিক্যাল মাইনিং ডিপার্টমেন্টও আপনি বললেন কাজ করছেন, বা আপনার এরকম যেসব ডিপার্টমেন্টের জব সার্কুলার নেই গভর্নমেন্টে, বা যেসব ডিপার্টমেন্ট আমরা আর কি বলে থাকি অবহেলিত ডিপার্টমেন্ট,
রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ইলেকট্রোমেটিক্যাল, আইপিসিটি, ইনস্ট্রুমেন্টেশন, প্রসেস কন্ট্রোল, এই অবৈধ ডিপার্টমেন্ট নিয়ে আপনারা শিক্ষা গবেষণা ইনস্টিটিউট কাজ করতেছিলেন যে আসলে এই ডিপার্টমেন্টে জব মার্কেট কিভাবে আসা যাবে। আমি যেটা আইডিয়া করতেছি আমি স্যার জানি না, আপনার কাছে জানতে আসবো যে আসলে এই রিসার্চের কারণটাকে, রিসার্চ কি জন্য আর কি আপনাদের পিটিপি দিছে। এখন 5,000 সিট ফাঁকা আছে স্যার, এই 5,000 সিট ফাঁকা থাকার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে অবহেলিত ডিপার্টমেন্ট গুলো আর কি, আমরা যেগুলো বলি আইপিসিটি, ইলেকট্রোমেডিক্যাল, রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশন, মাইনিং, এই ডিপার্টমেন্ট গুলো কিন্তু স্টুডেন্ট নেই। আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি। আইপিসিটি বাংলাদেশে 4টা পলিটেকনিকে আছে। 4টা পলিটেকনিকে প্রথম থেকে 4র্থ বর্ষ মানে আমার 4টা সেমিস্টার থাকবে। প্রথম 4টা বর্ষে 1200 স্টুডেন্ট থাকার কথা। আমার 4টা পলিটেকনিকে আছে মাত্র 600 স্টুডেন্ট। আর 600 স্টুডেন্ট তো আমার এই আইপিসি ডিপার্টমেন্টে অনলি ভর্তি হয় না। ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে 600 স্টুডেন্ট ভর্তি হয় না। এরপর 600 স্টুডেন্ট আছে, এরাও প্রথম পর্বে ভর্তি হইতে সেকেন্ড পর্বে এসে চলে যাচ্ছে, বলতেছে যে এই ডিপার্টমেন্টে গভর্নমেন্ট জব নেই, এই ডিপার্টমেন্টে প্রাইভেট জব নেই, এই ডিপার্টমেন্ট কেউ চিনে না। দেখা যাচ্ছে যে সেই স্টুডেন্ট বলতেছে আমার চাচা ইঞ্জিনিয়ার বা আমার বাবা ইঞ্জিনিয়ার বা আমার রিলেটিভ ইঞ্জিনিয়ার, আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, কিন্তু সে আইপিসি ডিপার্টমেন্টই চিনে না। হ্যাঁ, তাহলে কেন আমি এই ডিপার্টমেন্টে পড়বো? আমি এই ডিপার্টমেন্ট পড়ে কি করবো? এখন আমি ডক্টর মুরাদ মুরাদ তার যদি আমাদের লাইভ দেখবে কিনা আমি জানি না, বা আমাদের লাইভ যদি কোনো মিডিয়া বা কেউ দেখে, আমি স্যারকে একটাই বলবো, স্যার যে 5,000 সিট ফাঁকার কথা বলছেন আপনি, এই 5,000 সিট আপনি মাত্র কয়েক 49,000 সিটের তো মাত্র 5,000 সিট আছে। 5,000 সিট ফাঁকা হচ্ছে আপনার এই ডিপার্টমেন্ট গুলোর সমস্যার জন্য। আপনি ডিপার্টমেন্ট গুলো জবের ব্যবস্থা করেন, পরিস্থিতির ব্যবস্থা করেন, 5,000 সিট ফাঁকা থাকবে না। আর তারপরে স্যার আরেকটা আছে যে গতবার আমাদের 49,000 সিটের বিপরীতে 98,000 অ্যাপ্লিকেশন জমা পড়ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য 49,000 সিটের বিপরীতে 98,000 অ্যাপ্লিকেশন করছে। তাহলে তো সে থেকে সিট ফাঁকা থাকার প্রশ্নই ওঠে না। সিট ফাঁকা আছে কেন, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের সিট ফাঁকা থাকার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার ছোট ভাই একটা ডিপার্টমেন্টে আইপিসি ডিপার্টমেন্টে ভর্তি হবে, সে আইপিসি ডিপার্টমেন্ট চেনে না। পলিটেকনিকে গেলে, ইভেন পলিটেকনিকে গেলে পলিটেকনিকে অন্য ডিপার্টমেন্টের ছেলে পেলে বলে এই ডিপার্টমেন্টে পড়ে কি হবে, কিছুই হবে না, তুমি এই ডিপার্টমেন্টে পড়ো না, চলে যাও। আপনি দেখবেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, বাংলাদেশে কোন পলিটেকনিকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এই 3টা ডিপার্টমেন্টে কোনো সিট ফাঁকা নাই, একটা সিট ফাঁকা নাই। সিট ফাঁকা আছে আইপিসিটি, সিট ফাঁকা আছে আরএসসি, সিট ফাঁকা আছে ইলেকট্রোমেডিক্যাল, সিট ফাঁকা আছে অটোমোবাইল। এই যে ডিপার্টমেন্ট গুলো গভর্নমেন্ট জব নেই, প্রাইভেট জবে যাদের যুদ্ধ করে পরিচয় দেওয়া লাগে, তাদের প্রাইভেট জব পেতে গেলে যুদ্ধ করা লাগে। আসে ফ্যাক্টরিতে আমার ইন্টারভিউ বোর্ডে বোঝানো লাগে যে আমার আইপিসিটি কি। আগে আমার ইন্টারভিউ বোর্ডে ছেলেরা সাধারণত এসে নার্ভাস থাকে, সেই জায়গায় আমার এসে বোঝানো লাগে আগে ইন্টারভিউয়ারকে যে আমার আইপিসিটি কি। বোঝানোর পরে সে আমাকে ইন্টারভিউ কোশ্চেন করবে, তারপর আমার জব হবে। আমার মনে হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর যারা আছেন, আপনারা এই যে টেকনোলজি গুলো আছে, এই টেকনোলজি জবের ব্যবস্থা করেন, একটা সিটও ফাঁকা থাকবে না। আর আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম স্যার, উনি আমাদের সম্মেলনে আসছিল। উনাকে আমরা প্রশ্ন করলে উনি একটাই কথাই বারবার বলতেছে যে দেখো, জব মার্কেট না থাকলে আমরা সেই ডিপার্টমেন্ট চালু করি না। তো জব মার্কেট যদি থাকে তাহলে কেন স্টুডেন্ট থাকবে না? আমরা নিজেরাই জানি জব মার্কেট যদি থাকে তাহলে কেন আমরা সম্মেলন করলাম? আমরা বারবার আইডিবিতে যাচ্ছি, বারবার শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি, বারবার বিভিন্ন পাওয়ার সেক্টরে অফিসে যাইতেছে, আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরে যাইতেছি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যাইতেছি। আমরা কেন যাবো? এটা জব মার্কেট থাকবে, আমরা আসছি পড়ালেখা করতে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো, আমরা একটা সার্টিফিকেট অর্জন করবো, আমরা ভালো যোগ্যতা দিয়ে জবে যাবো। আমরা এই জায়গায় যোগ্যতা আছে কিন্তু আমরা যোগ্যতা প্রমাণ করার সময় সুযোগ পাচ্ছি না। আমার ভালো স্টুডেন্ট আছে, আমাদের আইপিসিটি 4 এর ভিতরে এভারেজ 4 পাইতেছে, কিন্তু তারা সরকারি জবে অ্যাপ্লাই করতে পারতেছে না। প্রাইভেট জবে গেলে বলতেছে আইপিসিটি কি, এই ডিপার্টমেন্টে কোনদিন নামই শুনি নাই। স্যার আমি আর একটু পরে এসে এখন, স্যার আপনি এখন যদি কিছু বলতেন একটু, মানে এই যে সিট আসলে ধন্যবাদ ইমরান সাহেব। আমি নিজেও গত একদিকে ডেটে 1-2 তারিখের দিকে হয়তো আমি প্রথম আলোতে এই খবরটা আমার চোখে পড়লো। যেহেতু আমি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর শিক্ষার্থীদের জব মার্কেট, লোকাল এবং গ্লোবাল জব মার্কেট নিয়ে একটা টেস্ট স্টাডির সাথে সম্পৃক্ত কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে, এবং আমার স্বভাবতই একটু মানে আমি একটু এটা পড়ার জন্য আগ্রহ নিলাম আর কি, যে কি ব্যাপার, মানে হঠাৎ করে কেন জব দুইটা জিনিস আমরা দেখলাম। তিনটে ছিল। একটা ছিল যে জবে যে মানে একটা ছিল যে বয়স সীমা শিথিল করা, আর একটা ছিল যে জিপি এর মান কমায় দেওয়া, আর একটা ছিল আমার কিছু ফি কমায় দেওয়া। তো আমি জাস্ট তিনটাই শুনলাম। আমার কাছে ইনস্ট্যান্ট যেটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করলো, যে গভর্নমেন্ট শুধু গত কয়েক বছর যাবত এটা সামহাউ
আমাদের সবাই, আমাকে যে বলে আমি ব্যক্তিগত মনে করি যে কারিগরি শিক্ষার প্রসারটা আমাদের আরো আগে থেকে আরো ব্যাপকভাবে হওয়ার দরকার ছিল। তো এই গভর্নমেন্টকে আমি সাধুবাদ জানাই যে তারা এটা খুব রিয়েলাইজ করছে এবং ব্যাপকভাবে রিয়েলাইজ করছে, বিভিন্ন রকম পদক্ষেপ তারা চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে এই কারিগরি শিক্ষার প্রসার করা যায়। আপনার আমরা কিছুদিন আগে একটা গবেষণা শেষ করলাম, যেখানে হলো যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স নিয়েও প্রশ্ন আছে এখানে। কারিগরি শিক্ষা যারা পড়াশোনা করে তাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বিভিন্ন কারণে হয়তো বা আমাদের সমাজে একটা যারা কারিগরি পড়াশোনা করে তাদের প্রতি একটা বিভিন্ন কারণে মানুষ, আমরা সেই কারণগুলা কিছু আইডেন্টিফাই করতে পারছি এবং সেগুলো আমরা জমা দিই এসএসসি ভোকেশনাল। এবং এই কাজটা তো আমাদের দেখি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর যে স্ট্রেচার স্টাডি, সেটা আমরা একদমই ডাটা কালেকশনের শেষ দিকে ছিলাম। তারপর প্রবেশ, আমরা এখনো জানি না সেই ডাটাগুলো অ্যানালাইসিস করা, সেই ডাটাগুলো কি আসছে সেটা জানি না এখনো, কারণ আমরা জাস্ট সেটাকে ডাটা কালেকশনের লাস্ট স্টেজে গিয়ে আমরা বসেছি। আমরা ডাটা এন্ট্রি শুরু করছিলাম, কিন্তু এখনো জানি না যে এটার আউটকাম কি, আসলে কি অবস্থায় আছে। তো এখন যে ইস্যুটা হলো যে আমার কাছে ইনস্ট্যান্ট তখনই মনে হয়েছে গভর্নমেন্ট নিশ্চয়ই যে একটা টার্গেট দেওয়া আছে, যে এতদিনে গভর্নমেন্টের টার্গেট আছে যে আগামী 2020 মধ্যে বা 24 এর মধ্যে 20% 20% করবে। এটাকে আমি অবশ্যই, আমার মনে হয় আমার সাথে আপনারা একমত হবেন, এটা একটা পজিটিভ সিদ্ধান্ত। কারণ আমি ব্যক্তিগতভাবে সবসময় বলে থাকি যে আমাদের অনেক সাবজেক্টে অনার্স করা হয়, যেগুলা সাবজেক্ট করে আসলে কোনো জব নাই। আমি বারবার বলতেছি যে এই গভর্নমেন্টকে রিথিঙ্ক করা, পলিসি রিথিঙ্ক করা, যে আসলে আমাদের কত বেশি কারিগরি শিক্ষায় প্রসার ঘটানো যায়। ইভেন কি আমাদের ডক্টর কুদ্দুস খুদা কমিশনও এইভাবে সুস্পষ্ট নির্দেশ ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন গভর্নমেন্ট হয়তো বা সেদিকে যায় না। কিন্তু বর্তমান গভর্নমেন্ট এটা যে কোনো কারণে হোক, যে রাইট ওয়েতে তারা এটা অ্যাড্রেস করার চেষ্টা করছে। এখন যে ইস্যুটা হলো যে 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 প্রশ্নটা এখন আসলো, যে আপনি যেটা বললেন যে জব নাই এই নাই, কিন্তু এই সাবজেক্ট আমরা যত কাজ করলাম, সেই কাজ করতে গিয়ে দেখলাম যে এই সাবজেক্টগুলো কিন্তু ইমার্জিং টেকনোলজি হিসেবে আসলো। যখন এই সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করা হলো, তখন এগুলো ইমার্জিং টেকনোলজি হিসেবে আসা হলো। এখন গভর্নমেন্ট, আমি মনে করবো এটাও একটা আমাদের তাদের পদক্ষেপ, যে এই আজকে আমরা যে গবেষণা ইনভলভ, এটা নিশ্চয়ই মিনিস্ট্রির অ্যাপ্রুভাল আছে এই গবেষণা করার। কারিগরি শিক্ষা যদি এই গবেষণা করাচ্ছে, এটা অবশ্যই মিনিস্ট্রির তাদের কনসার্ন আছে। আমি জানি আমাদের বিভিন্ন প্রোগ্রামে সচিব মহোদয় থাকে, সুতরাং তারা কিন্তু বসে নেই। আপনি যে বলেছেন জব মার্কেটটার যে অবস্থা, এই সাবজেক্ট গুলো আসলো, জব হচ্ছে কি হচ্ছে না, জব মার্কেট কি অবস্থা, লোকাল এমপ্লয়িবিলিটি, তারা কিন্তু গভর্নমেন্ট কনসার্ন, এই কনসার্ন বলে কিন্তু তারা এই গবেষণাগুলো করাচ্ছে। এবং সেইখান থেকে তো বা কোনো ফার্দার কোনো আমরা যে সাজেশন গুলো দিব, আপনার সাজেশন গুলো তো আমাদের পক্ষে না, আমরা আমাদের কাছে রিসার্চটা করে দেবো। আপনারা যে কথাগুলো বলতেছেন, আমরা বিভিন্ন রিসার্চ যে প্রক্রিয়া করতে হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যখন রিপোর্ট জমা দিব, গভর্নমেন্টের কনসার্ন আছে বলে কিন্তু তারা মাথা কামাচ্ছে যে আপনাদের সাবজেক্টের জব নাই, ইমার্জিং টেকনোলজি হিসেবে সেগুলো আসলো, কিন্তু মার্কেটে এখন জবের ক্রাইসিস দেখা দিচ্ছে। তাহলে কারণটা কি? এই কারণটা কিন্তু আমরা খুঁজতেছি, গ্লোবাল এবং লোকাল দুই জায়গায় আমরা খুঁজতেছি, হয়তো আমরা কোনো ভালো আউটকাম পাবো। তাহলে যে প্রশ্নটা সামনে আসলো, সেটা হলো যে কি কারণে এটা হতে মানে এটা একটা রিজন যে গভর্নমেন্ট, আমরা এটা খুব সহজেই করতে পারবো যে প্রসারটা বাড়ানোর চেষ্টা করতেছে। এখন যে রিজনটা দেখানোর চেষ্টা হচ্ছে যে বাইরে থেকে অনেকে হয়তো বা তারা চলে গেছে দেশের বাইরে ডিপ্লোমা করা অবস্থায় বা ডিপ্লোমা না করা অবস্থায়, তারা দেশে বাইরে চলে গেছে। এখন বিভিন্ন কারণ তারা দেশে, কোভিড নতুন একটা কারণ, দেশে আসছে, তারা হয়তো ফিল করতেছে। এটা আমরাও জানি যে বিদেশে কর্মবাজারে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বা স্যালারির পরিমাণটা হয়তো একই জব করে, কিন্তু সার্টিফিকেটের কারণে বা বিভিন্ন কারণে তারা জব মার্কেটে তারা এতটা রিকগনাইজ হচ্ছে না। এবং যার ফলে আপনারা জানেন যে গভর্নমেন্ট আমাদের কারিগরি শিক্ষা বোর্ড অলরেডি ওই NTVEQIP এর মাধ্যমে, এবং সেখানে চেষ্টা চলেছে আরপিএল এর মাধ্যমে সে তাদেরকে বিভিন্ন রকম রিকগনাইজ করার জন্য। আরপিএল আর রিকগনাইজ প্রায়র লার্নিং এর মাধ্যমে তাদেরকে সার্টিফাই করার চেষ্টা করতেছে। এবং সেইটারই হয়তো বা একটা পদক্ষেপ হিসেবে চিন্তা করতেছে যে আমরা দুইটা জিনিস, একটা ট্রেনিং একটা এডুকেশন। আমরা অবশ্যই বলবো যে 4 ইয়ার্স যে ডিপ্লোমা প্রোগ্রাম, সেটা একটা এডুকেশন, এটা ট্রেনিং না। আর যখন আমরা শর্ট টাইম প্রোগ্রাম গুলো দেখা যায় যে এই ট্রেনিং এডুকেশনের মধ্যে কিছু মিসম্যাচ আমাদের কখনো হয়ে পড়ে। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিগত সান্ধ্য প্রোগ্রামের মাধ্যমে তারা প্রফেশনালদেরকে
আবারও ডিগ্রি করার সুযোগটা করে দেয়, তাই না? সুতরাং এখন এটাকেও আমরা কতটুকু বন্ধ করতে পারবো যে যারা জব সেক্টর যাওয়ার পর আবার এডুকেশন নিতে চায় তাদেরকে আদৌ বন্ধ করা উচিত হবে কিনা সেটাও একটা দেখ। কিন্তু এখানে যে প্রশ্নটা আসছে আমাদেরকে আসলে প্রপার ওয়েতে অ্যাড্রেস করতে হবে যে এই ধরনের আমি যতটুকু বোঝার বা কথা বললাম বা জানার চেষ্টা করলাম সেটা যে তাদের জন্য সম্ভবত একই একই প্রতিষ্ঠানে একই রকম ভাবে অ্যাড্রেস হবে যে যারা এখন যে কোনো বয়সে এসে ডিপ্লোমা করতে চাবে তাদেরকে সম্ভবত, আমি যদি ভুল না করি, আমি যতটুকু কথা বলে জানতে পারছি যে তারা হয়তো একই রকম ক্লাসে আসবে, একই জায়গায় আসবে। সেই জায়গাতে কি ধরনের সমস্যা হবে কি হবে এটাকে আসলে স্যার আমরা যখন এটা না করবো। মেনে নেওয়া যায় না স্যার, এটা কোনোভাবে মেনে নেওয়া না যায় না যে আমার দাদা আমার নানি সে আমার সাথে ডিপ্লোমা একসাথে পড়বে, 1999 সালে না পাশ করছে উনি, উনি এসে আমার সাথে ডিপ্লোমা ডিপ্লোমা পড়বে, এটা কি মেনে নেওয়া যায় স্যার কোনোভাবে বলেন? জি, সেটাই এখন মেনে নেবার না কারণটা শুধু বললে হবে না, আমাদেরকে সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে যে কারণ আসলে কারণগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। আইডেন্টিফাই করতে হবে স্যার, প্রপারলি হ্যাঁ, প্রপারলি প্রপারলি আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে তবে হবে। এখন সেই এটা ক্ষেত্রে মেনে নেওয়া যায় না। সে হ্যাঁ সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা আমাদের দেখতে হবে যে কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। বা আমাদের ওইটা চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু ডিপ্লোমা এডুকেশন প্রসার নিয়ে কোনো আমার মনে হয় আপনি আমার কারোর উপর আপত্তি নাই। এবং আরেকটা ব্যাপারে গভর্নমেন্টের আমি পার্সোনালি কিছুটা পজিটিভ দেখছি যে জব সেক্টর যেগুলাতে ভালো সাবজেক্ট যেগুলো এমার্জিং সাবজেক্ট হিসেবে আসলো কিন্তু সেগুলো জব সেক্টর গুলো এখনো প্রপারলি হয়তো ওই ওই সেক্টরে অন্যরা কাজ করতেছে। আপনি আরইসি কথা বলতেছেন, আমরা কিছু আমরা কাজ করতে গিয়ে দেখছি যে এখনো ওই জায়গাটায় প্রপারলি যে একটা টেকনোলজি হয়তো একটা সময় জেনারেল ভাবে ছিল, এখন এটার ডিমান্ডটা ক্রিয়েট করার জন্য আরো স্পেসিফিক টেকনোলজি ডেভেলপ করছে, কিন্তু ওই জব সেক্টর এখন জেনারেল ভাবে রয়ে গেছে পরে মানে জব সার্কুলারের ক্ষেত্রে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আরো সামনে কাজের সুযোগ থাকবে, আরো কাজ শুরু থাকবে। আমার মনে হয় যে আপনারা অলরেডি এই সিদ্ধান্তটা হইলো তো আজকে সপ্তাহে একটা মতো হলো, এবং সেই ক্ষেত্রে আমি ঠিক জানি না ব্যাকগ্রাউন্ডে কতটুকু কাজ হয়েছে, যে এটা নিয়ে কতটুকু আলোচনা হয়েছে, কতটুকু ইয়ে হয়েছে। বা আমার কাছে মনে হয় যে এখন এটা অ্যাড্রেস হয়েছে। এখন আমি যতটুকু দেখেছি সেটা হলো যে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যেটা মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারাও কনসার্ন এটা নিয়ে, এবং এইমাত্র আমাদের ইমরান সাহেব যেটা বললো যে গতকাল মিনিস্টার সঙ্গে আলাপ হয়েছে। আমার মনে হয় এই ধরনের আলোচনার মধ্য দিয়ে প্রপারলি হয়তো বেরিয়ে আসবে যে আসলে এটার ইম্প্যাক্টটা কি হবে। আসলে আপনার হয়তো ইম্প্যাক্ট নিয়ে কনসার্ন, ইম্প্যাক্টটা কি হবে, যেহেতু আমাদের কাছে এখনো ভালো ডেটা নাই, আমরা এটা একদমই নিউ একটা ইস্যু। তো আপনাদের দায়িত্ব হবে যে ইম্প্যাক্টটাকে প্রপারলি সামনে নিয়ে আসা, যে এটাতে কেন আপনারা সামনে কেন চাচ্ছেন যে এটা মেনে নেওয়া যায় না। এটা প্রপারলি শুধু বললে হবে না মেনে নেওয়া যায় না, এটাকে প্রপারলি আপনাকে রিজনগুলো দেখাইতে হবে যে। আর যেটা বলেন সিট ফাঁকা বা এটা নিয়ে আমার মনে হয় আপনারা কাজ করার সুযোগ আছে, আমার মনে হয়। এখনো তো মনে হয় টোটাল প্রক্রিয়াটা এখন শুরু হয় নাই টোটাল। জি হ্যাঁ। তৈদুজ্জামান স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আমাদের তৈদুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? তৈদুজ্জামান মেবি নেটওয়ার্ক নেই নাকি। স্যার আমরা সিট ফাঁকা আছে স্যার, আমাদের কিন্তু মেইনলি তিনটা কজ দেখাইছে অনলি। একটা কজ হচ্ছে যে সিট ফাঁকা আছে 5,000, কিন্তু 5,000 সিট একদম নগণ্য, এবং সিট ফাঁকা থাকার কারণ তো আমি বললাম স্যার। সিট ফাঁকার ব্যাপারটা হ্যাঁ স্যার, সিট ফাঁকার ব্যাপারটা যেটা হয় দেখেন, সিট ফাঁকার ব্যাপারটা আমি একটু বলি যে ইভেন কি আমরা ঢাকা ইউনিভার্সিটি তো হায়ার এডুকেশনে এটা একটা বড় প্রবলেম। শুধু আপনার এই পলিটেকনিক্যাল হইতে বা আমার ধারণা হয়তো বা প্রথমে যখন সিট ফিল আপ করা হয়েছিল তখন তো আর নিশ্চয়ই সিট ফাঁকা ছিল না, কিন্তু বিভিন্ন কারণে ড্রপ আউট হয়, এই কারণে হয় সিট ফাঁকা থাকে আর কি। আবার অনেক সময় এখনো আমাদের এটা বাস্তবতা যে কারিগরি শিক্ষাটা এখনো আমাদের একটা সমাজ ব্যবস্থা এখনো এতটা অ্যাপ্রিসিয়েট হয় না। এখন গভর্নমেন্ট আমি জানি এই জায়গায় তারা কাজ করতেছে, আরো হয়তো জোরালোভাবে কাজ করবে যে কিভাবে সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি আরো জোরদার করা যায়, আরো মিডিয়াকে ইনভলভ করা যায়। এই আরেকটা কথা কি, জব মার্কেট যখন খুব ভিজিবল হবে তখন কিন্তু এগুলার এমনিতে ছুটে আসবে, সবাই করতে আসবে। জব মার্কেটটা আমার কাছে ইমার্জেন্সিতে আমরা মনে হয় গভর্নমেন্ট নিজেরও কনসার্ন, গবেষণা করাচ্ছে, বিভিন্ন স্টেক হোল্ডার সাথে কথা বলতেছে জব মার্কেট গুলাকে আরো কিভাবে করা যায়। এবং আমি যতটুকু জানি যে এই পার্সোনালি যেটা ইন্টারশন এগুলো আসলে অ্যাডভান্স কথা, যে এই যে আমি যেটা বললাম যে চাকরির সার্কুলারে যে নীতিমালাগত কিছু পরিবর্তনও ব্যাপারে কাজ করতেছে। আমি তো জানি যে এখন দেখা যাচ্ছে যে হয়তো ইলেকট্রিক্যাল, কিন্তু ইলেকট্রিক্যালের আরো কিছু সিস্টেম এখন সাবজেক্ট ডেভেলপ করছে,
এখন ওরা হয়তো জেনারেল ভাবে এখন ইলেকট্রিক্যাল স্কুল হচ্ছে, এবং সেগুলো নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে। সুতরাং এগুলো মনে হয় সলভ হয়ে যাবে, ওদের বৈঠকে সলভ হয়ে যাবে, এটা স্যার আমার ধারণা। স্যার আমি একটু তৌহিদুজ্জামান, ওনার হচ্ছে কারিগরি শিক্ষার ফেরিওয়ালা, আবার অ্যাসেসর অফ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, আবার হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জব করে। আমি ওনাকে কি বুঝি? হ্যালো, তহিদ ভাই কি কথা শুনতেছে না? উনি তো আমাকে ফোন করলো যে আমি কথা শুনতে হচ্ছে। মাইকও তো অন করা, তাহলে আসতে পারবে না কেন? স্যার আমরা আরেকটু স্যার আমি একটু বলি, কারিগরি শিক্ষা আসলে আমরা যে বলছি কারিগরি শিক্ষার প্রসার, আমরা কারিগরি শিক্ষা বলতে কি শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নাকি বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বুঝি আমি? স্যার স্যার আমি একটা কনফিউজ বিষয়, না, সেটা সেটা তো আমরা আপনার শুনতে পাচ্ছি না, না কেউ শুনে না। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল আর ইঞ্জিনিয়ারিং দুটো শব্দ তো একটু একটা একটা ভোকেশনাল টেকনিক্যাল, তারপরে ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়ারিং স্যার এটা একটা পাতে। পার্ট। হ্যাঁ স্যার, এখন একটা এখন আমরা শুধুমাত্র কারিগরি শিক্ষা শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডেভেলপ করা, সরকারের প্ল্যান হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডেভেলপ করবে, বাট আমার তো মনে হয় যে বিএসসি ইঞ্জিনিয়ারিং যেটা আছে এটাকেও মনে হয় একটু ডেভেলপ করতে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাত্র, আপনিও জানেন অবগত, অনলি শুধুমাত্র একটা ডুয়েট আছে যে জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পিএইচডি করার সুযোগ পাচ্ছে, অন্য অন্য জায়গায় আছে না, বিজ্ঞান ও এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যে জায়গায় এখনকার সুযোগ পায় পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য আরো যদি কয়েকটা ভার্সিটি চালু করা যায়, তো তাহলে হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পড়ার চাহিদাটা কিন্তু বৃদ্ধি পাতো। আর কারিগরি শিক্ষা বলতে আমরা শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দুটা কিন্তু ইঞ্জিনিয়ারিং শব্দ। তাহলে আমরা কেন শুধু সরকার বারবার শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডেভেলপ করার চিন্তা করতেছে? স্যার আমি এক বিষয় একটু ক্লিয়ার না। না, এটা বোধহয় আমি যত জানি বা বুঝি, আপনি দেখেন যে একটা সময় শুধু ডুয়েট ছিল, তাই না? এরপরে কিন্তু গভর্নমেন্ট প্রাইভেট গুলাকে এনকারেজ করতেছে, এবং এখন ইঞ্জিনিয়ারিং কলেজ গুলা চালু করছে, তাই না? ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু বাড়ছে আগের থেকে। সুতরাং হ্যাঁ আপনি অবশ্যই। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু গভর্নমেন্টের একটা হাই কনসার্নের মধ্যে আছে যে ডিপ্লোমা করে সেখান থেকে বিএসসি দিকে যাওয়া, এবং এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিন্তু এমন একটা পজিটিভ অ্যাপ্রোচ। আপনি খুব সহজেই এখন আস্তে আস্তে হয়তো, যেখানে আমাদের প্রবলেমটা হয় যে যেহেতু ইলেকট্রিক্যাল বা এগুলা হয়তো খুব প্রায়োরিটি পাচ্ছে, এবং আস্তে আস্তে আপনি যেহেতু অন্যান্য সাবজেক্ট আপনার আইপি সিটি সবগুলো প্রায়োরিটি পাবে, সবই পাবে। তো আমার মনে হয় এখন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হলো যে আপনাদের জব সেক্টরটাকে কত দ্রুত এনশিওর করা যায়, সার্কুলার নিয়ে আসা যায়, এগুলো হলো আগে ফার্স্ট। আপনাদের এটা করলে কিন্তু যখন দেখবেন আপনার সাবজেক্টের আপনার জবগুলো এনশিওর হচ্ছে, তখন দেখবেন আপনার সাবজেক্টের ছাত্র বেড়ে যাবে। হ্যাঁ স্যার, কারণ এটাই আপনার আমি এটাই আমি ডিমান্ড বেড়ে যাবে স্যার, হ্যাঁ, ডিমান্ড বেড়ে যাবে স্যার। জি, ডিমান্ড পাওয়া যাবে। আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলে যেটা বুঝছি, আপনাদের সাবজেক্টের জবগুলো হয়তো অন্যরা করতেছে এখন, তাই না? অন্য সাবজেক্টে হ্যাঁ ওরা বেশি প্রায়োরিটি পাচ্ছে। সুতরাং অবশ্যই। আপনার জি স্যার। জবটা যখন এনশিওর হবে তখন কিন্তু এই ব্যাপারে যত আর তাড়াতাড়ি এটা সমাধান করা যায়, সেই ক্ষেত্রে তত ভালো আর কি, আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ স্যার, আরেকটা ব্যাপার আমি স্যার আমাদের বুয়েট এবং ডুয়েট আই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার, তারপরে মেটালজিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস এন্ড মেটালজিক্যাল, এরকম বুয়েট ডুয়েট কিন্তু অ্যাভেলেবল ডিপার্টমেন্ট চালু করতেছে, সেই ডিপার্টমেন্ট গুলো জব মার্কেট আছে, বাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নতুন ডিপার্টমেন্ট চালু করলে জব আসে না, বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো চিনে না, মানে এখন শুনেন, এটা একটু সামগ্রিক ভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এটাকে একটু বড় বড় পার্সপেক্টিভ চিন্তা করতে হবে যে আমরা একটা দেশে জন্মাইছি যেখানে আমাদের মানুষ বেশি, কাজের চাহিদা বাড়তেছে, আগের চেয়ে অনেক বাড়তেছে, আমাদের বেকারত্বের হার তো কমতেছে। কিন্তু আপনি দেখেন একটা নর্মালি যখন আমরা একটু ক্লারিক্যাল জবে যখন সার্কুলার করা হয়, তখন কিন্তু মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করে থাকে। আপনার ডিপ্লোমা যে জবগুলো সার্কুলার করে সেখানে বিএসসি অ্যাপ্লাই করতেছে, যেহেতু বলা থাকে না যে বিএসসি অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? তো এটা হলো আমাদের দেশের জবের ক্রাইসিসের কারণে, জব প্রপারলি আইডেন্টিফাই এর জন্য এই প্রবলেম গুলো হচ্ছে। এটা বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, আমাদের বাংলাদেশ যেভাবে এখন আমরা আগাচ্ছি, আস্তে আস্তে কিন্তু এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তখন দেখবেন যে যার সেক্টরে থাকবে, একজন সেক্টরে যাবে না। আমাদের জবের চান্স এগুলো আগে থেকে অনেক বাড়তেছে, আপনাকে এটা স্বীকার করতে হবে, আমাকে স্বীকার করতে হবে। অবশ্যই জি স্যার, সেই অবশ্যই। অপরচুনিটি গুলো যখন বাড়বে, আইডেন্টিফাই হবে, তখন কিন্তু এগুলা আপনার আস্তে আস্তে এই চান্স গুলো কমে যাবে। ওই দেখবেন আপনার ডিপ্লোমা অ্যাপ্লাই করবে, তখন বিএসসি যেহেতু জবের ক্রাইসিস আছে, তারা ডিপ্লোমা ডিরেক্টর তারা এসে অ্যাপ্লাই করতেছে। এটা আমাদের আর একটু সময় লাগবে মনে হয়। এখন গভর্নমেন্ট এটা রাতারাতি চেষ্টা করলেও আমার মনে হয় সলভ হবে না, এটা একটু সময় লাগবে আমার। না না, হ্যাঁ স্যার অবশ্যই।
তৈজুদ্দোন ভাই আপনি বলেন, আপনি সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষেপে কিছু বলেন। হ্যালো তৌহিদ ভাই। তৈজুদ্দোন, উনি আমাদের কথা শুনতে পাচ্ছে, বাট আমরা ওনার কথা শুনতে পাইতেছি না। ভাইকে বলেন আবার আপনি লিভ নিয়ে জয়েন করতে বলেন, মনে হয় কোনো প্রবলেম হয়েছে। তৈজুদ্দোন ভাইয়া, স্যার আমরা আর একটু বলতে চাই, আমাদের হচ্ছে স্যার এই যারা বলছে কোভিড-19 যারা দেশে আসছে এনারা নতুন করে ট্রেনিং পড়ালেখা করে নতুন জবে যাবে। আমাদের বাংলাদেশে স্যার কিন্তু একটা রুলস আছে কি, আমি যতই এক্সপিরিয়েন্স হই ভাই আপনি নতুন করে আবার লগ ইন করে আবার আসেন। হ্যাঁ। স্যার আমাদের মানে বাংলাদেশের আমি যতদূর, আমি 4টা ফ্যাক্টরিতে জব করছি তো এখন তো আমার 4 নাম্বার জব চলে। তা আমি যতই এক্সপিরিয়েন্স হই দেখা যাচ্ছে আমার সার্টিফিকেট কত সালে আমি পাস করছি, কত সালে 2014 সালে। এখন আমার এই স্যালারি দিবে 2014 সাল থেকে 2020 সাল, 6 বছর। 6 বছর আমি যতই এক্সপিরিয়েন্স হই আমার কোম্পানি কাউন্ট করে যে আমি 6 বছরে কি 6 বছরের এক্সপিরিয়েন্স হিসেবে আমাকে স্যালারি দিবে। এখন 40 বছর একটা লোক, উনি ডিপ্লোমা কমপ্লিট করছে, উনি অনেক স্কিল, বাইরে থেকে কাজ করছে, কিন্তু যখন কোম্পানি দেখবে যে উনি পাস করছে 2020 সালে, তখন ওনাকে কোনোভাবেই হাই স্যালারি দিবে না, ওনাকে সেই 12,000 টাকা স্যালারি দিবে বা 15,000 টাকা স্যালারি দিবে। স্যার এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই চিন্তা মাথায় এই চিন্তাটাও আনা দরকার যে একটা 40 বছরের লোক সে 12,000 টাকা 15,000 টাকা স্যালারি দিয়ে সে কিভাবে কি করবে। এখন স্যালারি ব্যাপারটা আমাদের তো জব ইমরান ভাই রোলটা খুব এখন ক্লিয়ার শুনতে না। পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া তাহলে আপনি এখন আমাদের সমস্যার বিষয় নিয়ে সংক্ষেপে কিছু বলেন, স্যার আমরা একটু আসবো ওনার কাছ থেকে শুনে আসি কিছু। হ্যাঁ তৌহিদ ভাই বলেন। জি, আমি একটু কথা বলি স্যারের অনুমতি নিয়ে। হ্যাঁ স্যার, বলেন। জি স্যারের অনুমতি নিয়ে একটু কথা বলি। আসলে যে চলমান জি সমসাময়িক সমস্যা, জি চলমান যে সমস্যাটা আসলে শুরু হয়েছে, তো এইটা আসলে আমি মূলত কারিগরি শিক্ষা নিয়ে কাজ করি, আপনারা সবাই অবগত। আমি কারিগরি শিক্ষার ফেরিওয়ালা হিসেবে সারা বাংলাদেশে সকল পলিটেকনিকে যাই, সবসময় ঘোরাফেরা করি। তো এখন কথা হচ্ছে কারিগরি শিক্ষার হার বাড়ানোর দরকার, এটা আমি সবসময় চাই। এবং কারিগরি শিক্ষার হার বাড়ানো, মানুষ কারিগরি শিক্ষা বুঝুক, এটা নিয়ে আমরা কাজ করছি। তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে যে সিদ্ধান্তটা আসলো কারিগরি শিক্ষার হার নিয়ে, আসলে আমাদের ছাত্রছাত্রীরা অনেকটাই শঙ্কিত যে এরকম একটা অবস্থায়। আহ, আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করলে ভালো হয়। তো তো যেমন ভাই নেটে মনে হয় প্রবলেম। হ্যাঁ আমাদের তো কথা শুনতে শোনা শোনা কথা বেঁধে বেঁধে আসতেছে। নেটে ইন্টারনেট প্রবলেম ভাইয়ের। নেট চলে গেছে মেবি। স্যার আমি পুনা সম্পর্কে অবগত করি, উনি হচ্ছে স্যার বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। জি আবার হচ্ছে জি আর বিভিন্ন মানে ওনাকে আর কি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কারিগরি শিক্ষা বলে আর কি ডাকে, যেহেতু উনি কারিগরি শিক্ষা উনি নিয়ে। উনি কোন টেকনোলজি? স্যার আমি এটা শিওর না, ওনাকে জিজ্ঞেস করতে পারি কোন টেকনোলজি থেকে উনি স্যার এখন কোন টেকনোলজি পাস করছে আমি কনফার্ম করতেছি আপনাকে। আর তারপর হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা, জি জি হ্যাঁ ওইটা উনি জব করে, চিটাগাঙ্গে যেটা আছে ওইটা জব কিন্তু করে উনি। আচ্ছা এই কারণটা খুঁজে বের করতে হবে। আমাদের শিক্ষা রয়েছে, তো এই জন্য আসলে যে ভাই সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট করলে ভালো হইতো। তো যেটা হচ্ছে আসলে এই আমাদের সিট যতগুলা রয়েছে তার চাইতে বেশি আবেদন পড়েছে দ্বিগুণ, কিন্তু এখনো সিট রয়েছে ফাঁকা। কিন্তু এটা কেন ফাঁকা রয়েছে? ফাঁকা রয়েছে এই জন্যই, যেমন আইপিসি নামে একটা টেকনোলজি আছে, সেটাতে আসলে এই পর্যন্ত নিয়োগ হচ্ছে না। হঠাৎ যে চলমান একটা বিপিএসসি নিয়োগ আছে, এখানে সকল টেকনোলজি আবেদন করতে পারবে, এছাড়া আইপিসিটির কোনো নিয়োগ হচ্ছে না।
যেমন আইপিসিটির তৃতীয় বেসের জাকির ভাই নামে একজন ভাই রয়েছে, উনি অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু উনার মেধা উনি করবে সেই সুযোগটা এখনো পায় নাই, সেই জন্য সিট খালি রয়েছে। ইলেকট্রোমেডিকেল যাদের নিয়োগ নাই, আজকে একটা ইয়ে হয়েছে, মানে চাকরি মানে নিয়োগ হবে সেই বিষয়ে একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। তো ইলেকট্রনিক্স এর নিয়োগ ঠিক মতো হচ্ছে না, পাওয়ার টেকনোলজির হচ্ছে না। তো এই যে প্রত্যেকটা টেকনোলজি মানে তাদের পড়াশোনা আছে, তারা আমাদের সাথে পড়াশোনা করছে, আমার বন্ধু বান্ধব, আমরা চাকরি করতেছি, তারা এখনো বেকার আছে। কিন্তু তাদেরও তো মনের মধ্যে আশা ছিল যে আমাদের মতো চাকরি করবে, গভর্নমেন্ট জব করবে, বেসরকারিতে চাকরি করবে। এখন এমন অবস্থা, বেসরকারি চাকরি করতে গেলে আপনি যেটা বললেন ইমরান ভাই, তো আসলে কোম্পানিগুলো ডিপার্টমেন্ট গুলো চিন্তাছে না। তো এইগুলো আসলে একদিনে হবে না, এগুলো কাজ করার জন্য অনেক সময় লাগবে। তো সিট ফাঁকা রয়েছে। আরেকটা কথা এখানে চেয়ারম্যান মহোদয় বলছিল বেসরকারি পলিটেকনিকও সিট ফাঁকা রয়েছে অনেকগুলা। তো বেসরকারি পলিটেকনিকের বিষয়ে যদি বলি, আসলে মানসম্মত যে বেসরকারি পলিটেকনিক গুলো রয়েছে, যেখানে আসলে যন্ত্রপাতি সমৃদ্ধ রয়েছে, তাদের এখানে আসলে অনেক স্টুডেন্ট রয়েছে, কিন্তু অনেক বেসরকারি পলিটেকনিক আছে যারা ভালো, তাদেরকে বলতে হবে ভালো। আর যেই পলিটেকনিক গুলো, অনেক পলিটেকনিক হয়েছে, তো সেইখানে তো আসলে মানসম্মত না, যেই পলিটেকনিক গুলো মানসম্মত না, সেখানে তো স্টুডেন্ট ভর্তি হবে না। আর যে টেকনোলজি গুলা, মানে টেকনোলজি খুললেই হবে না, এটা জব মার্কেট নিয়ে কাজ করতে হবে। যেমন স্যাররা কাজ করতেছে এবং বোর্ড অধিদপ্তর তারাও কাজ করতেছে, কিন্তু কাজ করলে এটা কতটুকু অগ্রগতি হয়েছে এটা আসলে মানুষের মাঝে তুলে ধরতে হবে। সাধারণ ছাত্রছাত্রীরা হতাশায় ভোগে যখনই একটা ছাত্রছাত্রীর আইপিসিটিতে চান্স হচ্ছে, সে তার একটা বড় ভাইয়ের কাছে জানতে যাচ্ছে, ভাই আমার তো আইপিসিটিতে চান্স হয়েছে, টেকনোলজিটা কেমন? তখন ওই বড় ভাই এইভাবে বলতেছে, ভাই আমি পাশ করার পরে আমি বেকার মানে বসে আছি, তুমি আর কি করবা এই টেকনোলজিতে পড়াশোনা করার পরে? তো এই সময় ওই স্টুডেন্টরা নেগেটিভলি নিয়ে সে আর পড়াশোনা করতেছে না, এটা একটা সিট খালি থাকার কারণ। মানে জব মার্কেট ঠিক মতো তৈরি হচ্ছে না এবং এটা নিয়ে মানে অগ্রগতি হচ্ছে না এটা। তারপরে হচ্ছে যে ভর্তির একটা সামঞ্জস্য থাকা দরকার। যখন এইচএসসি ভর্তি, এসএসসি পাশ করার পরে ইন্টারে ক্লাস শুরু হয়ে যায়, তখনও আমাদের পলিটেকনিক ক্লাস শুরু হচ্ছে না। দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মাস ক্লাস শুরু হচ্ছে। তখন যে ছাত্রছাত্রীরা যে কবে ক্লাস শুরু হবে, কিভাবে হবে, এই এক টেনশনে থাকে যে আমার বন্ধুরা শুরু হয়ে গেছে, ক্লাস করতেছে। তখন আসলে তারা এটা নিয়ে একটা হতাশায় থাকে এবং হতাশায় থাইকা তারা পলিটেকনিকে চান্স পাওয়া সত্ত্বেও মানে দেখা যাইতেছে জেনারেলে ক্লাস শুরু করে দেয়। আর যখন জেনারেলে ক্লাস শুরু করে দেয়, তখন তার সার্টিফিকেটটা উঠাই নিয়ে আসা, ভর্তি হওয়া পলিটেকনিক, সেটা খুব কষ্টসাধ্য ব্যাপার। আর তারা যখন আগে আগে একটা জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে, পরবর্তীতে আবার আরেক জায়গায় টেকনিক্যালে যাবে, এটাও একটা সমস্যা। তো এই জন্য জেনারেলের সাথে সময়ের তাল মিলে ভর্তি হইতে হবে এবং একই সময়ে ভর্তি শুরু করতে হবে এটা। আর হচ্ছে ক্লাস একই সাথে শুরু করতে হবে, আর প্রচার প্রচারণা করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের, আমি কারিগরি শিক্ষা নিয়ে কাজ করি মানে এই না, মানে যেগুলো আসলে অসামঞ্জস্য আছে এটারও মানে একদম গুণগান গাওয়া, এটা আমার কাজ না। এখন কারিগরি শিক্ষা বোর্ডের যখন রেজাল্ট হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো নির্দিষ্ট কোনো ডেট কারিগরি শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয় না। তো এটা কবে রেজাল্ট হবে, ছাত্র আছে 1 মাস আগের থেকে গ্রুপ গুলাতে পোস্ট করতে থাকে, যেহেতু আমি 10 থেকে 12টা গ্রুপের সাথে জড়িত আছি। তো কবে রেজাল্ট হবে, কি হবে, এরকম কোনো নির্দিষ্ট ডেট দেওয়া থাকে না। আর মিডিয়াতে কখনোই প্রচার হয় না যে কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট হইলো। তো এটাও তো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এখানে যদি আসলে এরকম হইতো, সামনের 10 তারিখ কারিগরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেক বছর তো আমাদের একটা করে বেচ বেরিয়ে যাচ্ছে, তার গ্রাজুয়েশন সম্পন্ন করতেছে, তারা এসএসসি পাশ করার পরে তাদের রেজাল্ট আসতেছে, মিডিয়া জানতেছে। তো তারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা গ্রাজুয়েশন সম্পন্ন করতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ, তাদের রেজাল্টের কোনো ডেট নাই, কোনো তাদের কোনো টেলিভিশন কোনো পত্র পত্রিকায় ওঠে না। তো সঠিক কারিগরি শিক্ষার তো প্রচার হচ্ছে না। কারিগরি শিক্ষার প্রচার করতে হলে 10 দিন আগে জানাই দিতে হবে মিডিয়ার মাধ্যমে যে আমাদের রেজাল্ট পাবলিশ হবে এত তারিখে। এবং এই এই রেজাল্টটা যেন মিডিয়াতে আসে, কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট হইলো। তো এইভাবে আসলে কারিগরি শিক্ষার প্রচার করতে হবে। যারা এসএসসি ভোকেশনালে পড়াশোনা করতেছে, এখনো একটা নেগেটিভ ধারণা আছে। আমি ভোকেশনালে পড়াশোনা করেছি টিটিসি তে। তো মানুষের ধারণা হলো যারা বয়স্ক লোক, যারা ফেল করে, তারাই টিটিসি তে যায়, টেকনিক্যালে যায়। তো এই ধারণাগুলো তো মানুষের মন থেকে সরাইতে হবে। তো এই জন্য এগুলো নিয়ে কাজ হচ্ছে এবং কাজ হবে ইনশাল্লাহ, এগুলা থাকবে না। তো আরেকটা বিষয় যেটা যেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক লোকেদের কথা। এখন
একটা বয়স্ক লোক আইসা একটা রানিং স্টুডেন্টের সাথে পড়াশোনা করতে গেলে এটা সমস্যা হবে। আমাদের অভিভাবক হচ্ছে আইডিবি, তারা অলরেডি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছে, স্মারকলিপি পাঠিয়েছে। তো আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যে কথাটা হচ্ছে যে বিদেশি লোকেরা এখানে এসে কাজ করবে, আমাদের স্যার গবেষণা করতে, স্যার যে কথাটা বলে গেল, আমিও কারিগরি শিক্ষা বোর্ডের একজন অ্যাসেসর হিসেবে কাজ করতেছি। তো এইটা আমার কাজটাই হচ্ছে আরপিএল নিয়ে কাজ করা। আরপিএল হচ্ছে কি, রেকগনিশন প্রায়র লার্নিং। যে যারা কাজ জানে, যাদের সার্টিফিকেট নাই, তাদেরকে সার্টিফিকেশন করার জন্যই আরপিএল চালু করা হয়েছে। ধরেন একটা লোকের বয়স হচ্ছে 60 বছর, তার অনেক দক্ষতা আছে, তার কোনো প্রকার সার্টিফিকেট নাই, সে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলা, টিএসসি গুলা আছে এবং বেসরকারি বহু প্রতিষ্ঠান রয়েছে, ইউসেপ রয়েছে, মটস রয়েছে, বিটাক রয়েছে, এমন এখানে যেগুলো আরটিও প্রতিষ্ঠান আছে, তারা এটা এটা এমন কোনো ইয়া না যে আপনার অনেকদিন প্রশিক্ষণ নিতে হবে। যারা কাজ জানে 2 দিন আমরা তাদেরকে একটা ওরিয়েন্টেশন দেই যে আপনারা এইভাবে প্র্যাকটিস করুন, এবং তৃতীয় দিন কারিগরি শিক্ষা বোর্ড থেকে একজন অ্যাসেসর যায়, হ্যাঁ, এবং বোর্ড প্রতিনিধি যায়, তাদের কাজের মূল্যায়ন করে তারা একটু থিওরি হয়, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল, তারপর ডেমনস্ট্রেশন, ভাইবা হয় যেটা আর কি। তো এইটার মাধ্যমে তারা যদি কম্পিটেন্ট হয়, এখানে আসলে ফেল বলতে কোনো শব্দ নাই, কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট, তারা যদি তাদের দক্ষতা দেখাইতে পারে, তারা ওই দিনই রেজাল্ট নিয়ে যাবে। এবং হ্যাঁ, 1 থেকে 1.5 মাসের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে তারা একটা সার্টিফিকেট পাচ্ছে। তো বয়স্ক লোকেদেরকে সার্টিফিকেশন করার জন্য তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কোনো দরকার নাই। তো যাদের বয়স হয়ে গেছে 50 বছর, 40 বছর, ডিপ্লোমাটা তো এত সোজা না যে 40 বছরের মানুষ আইসা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু এত সহজভাবে বুঝে নেবে। এত সহজ না তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আসলে পড়তে গেলে ছাত্ররাই পড়ে আসলে অনেক সময় ভালোভাবে আগাইতে পারে না। তো এই জন্য সার্টিফিকেট দেওয়ার জন্য আসলে আরপিএলটাই যথেষ্ট আমি মনে করি। এরপরে 3 মাস 6 মাস মেয়াদী টেট কোর্স গুলো রয়েছে। সর্বশেষ যেটা গঠন করা হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনি আসলে স্কিল নিয়ে অনেক, মানে স্কিলের ব্যাপার অনেক দেখভাল করতেছে, এবং ওনার ওনার কার্যালয় থেকে এনএসডিএ নামের একটা সংস্থা করা হয়েছে, যে স্কিল নিয়ে যারা কাজ করবে, স্কিল নিয়ে তারা কাজ করবে এবং সার্টিফিকেশনের কাজ করবে, যত প্রকার স্কিল আছে তারা কাজ করবে। তো আমি মনে করি সার্টিফিকেট দেওয়ার জন্য আসলে শর্ট কোর্স রয়েছে, তারপরে আরপিএল রয়েছে, তারপরে হচ্ছে এনএসডিআর মানে গঠন করা হয়েছে, তারা সার্টিফিকেট দিবে। তো এই জন্য আমি মনে করি সার্টিফিকেট দেওয়ার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দরকার নাই, তো তাদেরকে এইভাবেই সার্টিফিকেট দেওয়া যাবে। আর সিট খালি রয়েছে, এটার জন্য আসলে জব মার্কেট তৈরি করতে হবে। আর বেসরকারিতে যেগুলো খালি রয়েছে, আসলে অনেক মানসম্পন্ন পলিটেকনিক বেসরকারি রয়েছে বাংলাদেশে, তাদের এখানে অনেক ভরপুর স্টুডেন্ট রয়েছে এবং তাদের এখানে ভালো চলতেছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অবশ্যই একটা বেসরকারি পলিটেকনিক অনুমোদন দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের দেখভাল করতে হবে নিয়মিত তারা চালাচ্ছে কিনা, কতটুকু ল্যাব ক্লাস নিচ্ছে। আমি যেই কথা বারবার বলি, টেকনিক্যাল ইজ ইকুয়াল টু প্র্যাকটিক্যাল। টেকনিক্যাল মানেই হচ্ছে প্র্যাকটিক্যাল, কতটুকু প্র্যাকটিক্যাল হচ্ছে ওই পলিটেকনিক গুলাতে, সকল গুলাতে, এটাও তাদের দেখতে হবে বেসরকারি পলিটেকনিক গুলাতে। তো সকল কিছু নিশ্চয়তা এইভাবে নিশ্চয় মানে করতে হবে। আর হচ্ছে আশা করি অচিরে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। শিক্ষামন্ত্রী মহোদয় এবং বোর্ডের চেয়ারম্যান, অধিদপ্তরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন সচিব স্যার এসেছে, এবং স্যাররা আছে গবেষণা করতেছে, সকল কিছু মিলায়, এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমি আশা করছি খুব অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। ছাত্র ছাত্রীদের মধ্যে যে একটা টান টান উত্তেজনা মানে সৃষ্টি হয়েছে, এখানে একটা মহল ছাত্র ছাত্রীদেরকে কিন্তু উগ্র করে ফেলতে পারে। ছাত্র ছাত্রীদেরকে আমি বলবো, তোমরা কোনোভাবেই মানে এমন কিছু করো না যেটা আসলে প্রতিষ্ঠানে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে ক্ষতিগ্রস্ত হয়। এখন আইডিবি যেভাবে নির্দেশনা দিবে তোমরা এইভাবেই চলবা। আশা করি আমার কথাগুলো ইমরান ভাই বুঝতে পারছেন। এখন স্যারের কাছ থেকে আরো কিছু কথা আমরা শুনবো। স্যার আমি একটু আপনাকে বলতে চাই যে আপনারা যে রিসার্চ করছেন স্যার, এই জায়গায় আরো কিছু বিষয় যদি আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে অ্যাড করলে আর কি, আমাদের পক্ষ থেকে অ্যাড করার জন্য, যে মিডিয়ার যে ব্যাপারটা আছে স্যার, আসলে মিডিয়া কিন্তু অনেক বড় একটা এফেক্ট করে সবকিছুর উপরে। যে কোনো কিছু যে কোনো কিছু জব মার্কেট, যে কোনো কিছু মার্কেট ডিমান্ড করতে হলে তাকে মিডিয়ায় তাকে হাইলাইট করতে হবে এবং সেরকম ভাবে হাইলাইট করতে হবে। এখন মিডিয়ার ব্যাপারে স্যার আমি একটু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মিডিয়ায় কিন্তু সেরকম আকার কোনো পাবলিশ নেই বলতে গেলেই।
শুধুমাত্র গভর্নমেন্ট থেকে ট্রাই করে যাচ্ছে, গভর্নমেন্ট থেকে বিটিভিতে অ্যাড দিচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা গ্রহণ করুন এখন, বাট অন্য কোনো ভালো কোনো পত্রিকা প্রাইভেট চ্যানেলে কিন্তু সেরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো আমি দেখিনি পর্যন্ত কোনো মিডিয়া কোনোভাবে হাইলাইট করতেছে। শুধুমাত্র বিটিভিতে গভর্নমেন্ট থেকে পাবলিশ করতেছে, কিন্তু বিটিভি দেখাচ্ছে শতকরা একজনও দেখে কিনা আমার সন্দেহ আছে। আর একটু স্যার এরা আমরা যে বলো যারা বাইরে থেকে আসছে ইনাদেরকে বিভিন্ন টিডিসি আছে, তারপরে বিটেক আছে, বিকেডিটিসি আছে, তারপরে যেগুলো ট্রেনিং সেন্টার আছে এই জায়গায় ট্রেনিং 6 মাস বা 1 বছর ট্রেনিং করে ইনাদের একটা সার্টিফিকেট দেওয়া যেতে পারে। ওনারা বাইরে থেকে স্কিল নিয়ে আসছে এবং বাংলাদেশ থেকে ট্রেনিং আসছে, সো ওনাদেরকে এইরকম একটা সার্টিফিকেট দেওয়ার পরে বিভিন্ন জব সেক্টরে যদি জবে পেতে কোনো সহযোগিতা হইতে পারে। আপনারা রিসার্চে এটা একটু অ্যাড করবেন যে ওনাদেরকে মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি না করে যদি ওনারা দেখাচ্ছে যে কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে ওই সার্টিফিকেটটা দিয়ে জবে এরকম হইতে পারে। আমরা প্রাইভেট পলিটেকনিকের কথা বলতে চাচ্ছি না, প্রাইভেট পলিটেকনিক ঠিক আছে স্যার। আপনাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা বলবেন সিট ফাঁকা থাকার ব্যাপারে, যে সব ডিপার্টমেন্টে জব নেই শুধুমাত্র এইসব ডিপার্টমেন্ট গুলো ক্যালকুলেশন করলে বের হয়ে আসবে যে এইসব ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে। সো জব মার্কেটের ব্যাপারে বিটিভির মানে একদম মাঠ পর্যায়ে কাজ করতে হবে। আমি আপনাকে যেটা বলছিলাম যে বুয়েট ডুয়েটে কোনো ডিপার্টমেন্ট চালু হলে সেটা প্রাইভেট সেক্টরে জবের মার্কেটে অ্যাভেলেবল, সেগুলোর ডিমান্ড খুব, কারণ কি বুয়েটে চালু করছে, ডুয়েটে চালু করছে, হয়তো তারা সেভাবে জব মার্কেটে তাদেরকে হাইলাইট করছে, কিন্তু বিটিভি ডিপার্টমেন্ট চালু করতেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপার্টমেন্ট চালু করতেছে, কিন্তু তারা কি আসলে আদৌ কি কোনো জব মার্কেটে এরকম কোনো কাজ করতেছে মিডিয়ার মাধ্যমে, বা তারা কি কোনো শিল্প মন্ত্রণালয় বা বাংলাদেশ কলকারখানা ইস্পাত প্রকৌশল অধিদপ্তর এরকম যে সেক্টর গুলো আছে এগুলো কি এনারা কি আদৌ কোনো চিঠি দিচ্ছে বা মিডিয়ায় তো আসতেছে কিনা যে আমাদের বাংলাদেশের নেক্সট এই ডিপার্টমেন্ট গুলো আসতেছে বা এই ডিপার্টমেন্ট গুলো আছে, আপনারা এগুলো আপনাদের ফ্যাক্টরিতে বা আপনাদের কোম্পানিতে বা আপনাদের এই সেক্টরে এই ডিপার্টমেন্টটার কাজ এইটা। আসলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আমার মনে হয় এগুলো মাঠে নামে কাজ করা দরকার স্যার। আপনারা তো এগুলো অ্যাড করতেন আপনাদের রিসার্চের। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গবেষণা তো আসলে আমরা শেষ দিকে এখন। আমি জানি না নতুন করে কিছু অ্যাড করার এই মুহূর্তে সুযোগ আছে কিনা, মানে যেটা হলো যে আমরা তো একটা আপনারা জানেন পড়াশোনা শেষ করছেন, গবেষণার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো নিয়ে কোশ্চেন ডেভেলপ করে আপনাদের কাছে তথ্য সংগ্রহ করা হয়। ওইখান থেকে আমরা হয়তো বা আপনারাও কারিগরি শিক্ষা বোর্ডকে বা অন্যদেরকে সাজেস্ট করেন যে এই বিষয়গুলোকে নিয়ে গবেষণা করা দেখা যায় কিনা, আমরা হয়তো প্রয়োজনীয় কথা বলবো আর কি, যে এগুলাকে কিভাবে আরো অ্যাড্রেস করা যায় আর কি। ঠিক আছে, আপনি যে এগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় আমরা চিন্তা করবো। আপনারও কারিগরি শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট প্রতিনিধিকে বলেন যে এগুলোকে কিভাবে গবেষণার মধ্যে আনা যায় আর কি, সেগুলো তারা চিন্তা করবে আর কি। ঠিক আছে আসলে স্যার আমরা কিন্তু আসলে দেখেন বের হয়ে গেছি, আমি 2014 সালে পাস করে বের হয়েছি, তারপরে কিন্তু এখন কাজ করতেছি শুধুমাত্র ডিপার্টমেন্টের বা ডিপার্টমেন্টের ছোট ভাই যারা আসছে, দুজন এরাই অষ্টম পর্বের স্টুডেন্ট বা অনেক স্টুডেন্ট আছে যে ভাই জব নেই, কি করা যায়, দেখা যাচ্ছে নিজের কোনো স্বার্থ নেই। সেটা তো এই প্রবলেমটা তো মানে অবশ্যই আমি আপনার আগে বলছি যে কষ্টকর, যে এখন তারপর তো ইনফর্মাল ওয়েতে বিভিন্ন জব হচ্ছে আর কি, এখন সেটাকে ফর্মাল ওয়েতে আনা রেকগনাইজ করা আস্তে আস্তে, যেটা যে টয়েশও বলছে যে আমাদের একটু সবকিছু, কিন্তু এই গভর্নমেন্ট আমি বলবো যে অনেক কিছু কিন্তু খুব মনোযোগ দিচ্ছে কারিগরিতে, এটা কিন্তু একটা না স্যার অবশ্যই গভর্নমেন্ট মনোযোগ দিচ্ছে, বাট মনোযোগ মানে দায়িত্ব দিচ্ছে এনারা কিন্তু মাঠ পর্যায়ে মানে দায়িত্বটা দিয়ে সাবমিট করতেছে, মাঠ পর্যায়ে একটা কাজ করা লাগবে সেটাই কিন্তু মনে হয় একটু মানে দীর্ঘতি করতেছে বা অবহেলা করতেছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। সেটা ঠিক আছে, সেটা তো সময় বেরিয়ে আসবে আর কি। যেমন অনেক ক্ষেত্রে যে সেক্টর সমস্যা হয় সেগুলো তো এখন আমাদের যে কিছু বেসিক প্রবলেম, যে আমাদের সব সাবজেক্টই কিন্তু যেগুলো জব সেক্টর সমস্যা, আবার সবগুলো ইউনিভার্সিটি বুয়েট বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, মেডিকেল বলেন, সব জায়গায় কিন্তু ওই কিছুদিন পর শিক্ষার্থী ঝরে পড়ে। ঢাকা ইউনিভার্সিটি আমি যখন ফিজিক্সে পড়াশোনা করছি 150 জন আমরা ভর্তি ছিলাম ফার্স্ট ইয়ারে, অনার্স পাস করছি 50 জন, 100 জন কোথায় গেল? ওই সবসময় যে জব সেক্টরের ডিমান্ড বা এটা শুধু না, বিভিন্ন কারণে আমাদের বাংলাদেশের কনটেক্সটে বিভিন্ন কারণে এই আস্তে আস্তে ঝরে পড়ে। আমি একটা প্রবাবল রিজন যদি রিসার্চের বাইরে গিয়ে আমার পারসেপশন থেকে, এখন কিন্তু মেয়েরা বেশি ভালো করতেছে, এবং যে একটা উদাহরণ যদি আমি দিই, কৃষি ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য কিন্তু এরকম কেউ চিন্তা করে না যে কৃষিতে মেয়েরা মানে ভর্তি হবে, তাই না? কিন্তু ওইখানে গিয়ে দেখেন এখন মেয়েরা বেশি চান্স পাচ্ছে।
ইঞ্জিনিয়ারিংটাও কেমন যে মেয়ের এসে যায় না, এমন একটা কথা আমরা সমাজে প্রচলিত আছে। কিন্তু সেখানে দেখেন মেয়েরা এখন প্রচুর আসতেছে। এখন বিভিন্ন কারণে কিন্তু ড্রপ আউট গুলো হয়, যে একমাত্র চাকরি নাই বা জবস এর ডিমান্ড নাই, এটা একমাত্র রিজন না। ড্রপ আউট আর অনেক রিজন আছে, বিয়ে হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, হয়তো বিভিন্ন অনেকে জেনারেল লাইনে চলে যাচ্ছে, বিভিন্ন কারণে ড্রপ আউট গুলা হয় আর কি। সুতরাং এগুলো নিয়ে আমাদের আরো বেশি বেশি গবেষণা দরকার, যাতে বাইরে আমাদের এই গভর্নমেন্টের উচিত যে যখন এই সিদ্ধান্তটা নিচ্ছে, এই সিদ্ধান্ত নিয়ে আরো বেশি স্টেক হোল্ডারের সাথে কথা বলা দরকার। আমি জানি গভর্নমেন্ট সবসময় স্টেক হোল্ডারের সাথে কথা বলতে পছন্দ করে, তারা সব ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজগুলো করে, নিশ্চয়ই এখনো একটা প্রক্রিয়া মেনটেন করে কাজগুলো করছে। অবশ্যই। সুতরাং আমার কাছে মনে হয় যে এইগুলা আলোচনা হচ্ছে। ওই তো হিসাব যেটা বলছে, আমারও একই রকম আশা, এটা একটা সুস্থ এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এটা আমরা আশা করি আর কি। সেটা সহযোগিতা ভালো, সেটাই হবে আর কি। স্যার আর একটা হচ্ছে স্যার আমাদের মানে রানিং অবস্থায় সিট গ্যাপ হয়ে যাচ্ছে কিরকম, এটার বিষয়ে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড কোনো আমাদের পাবলিশ করে না, শুধুমাত্র বলছে যে অ্যাডমিশনের সময় 5000 সিট ফাঁকা ছিল, কিন্তু পরবর্তীতে কতগুলো শিক্ষার্থী ধরে যাচ্ছে এরকম কোনো কিছু কিন্তু পাবলিশ করে না। এখন দেখা যাচ্ছে যারা 40 বছর বয়সে পড়তে হবে স্যার, 40 বছর বয়সে দেখা যাচ্ছে তারা কিন্তু আসলে মেন্টালিটি যে পড়ালেখা একটা পেশা স্যার, এটার একটা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে আমি এখন যে পেশাটা নিতে পারবো, 40 বছর বয়সে একটা লোক, মাঝখানে অনেকদিন পড়ার গ্যাপ, উনি এসে কিন্তু এই পেশাটা নিতে পারবে কিনা, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে 1 বছর 2 বছর পরে কিন্তু উনি যদি চলে যায়, তখন দেখা যাচ্ছে এরকম চলে যাওয়ার সম্ভাবনা, ঝুঁকিটা কিন্তু বেড়ে যাবে। তখন দেখা যাচ্ছে রানিং অবস্থায় সিটের জোরে পড়ার সংখ্যা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে স্যার। সেটা থাকবে, সেটা থাকবে। এখন আমি তো আপনাদের কাছে এগিয়ে দিলাম যে হয়তো একই ক্লাসে আনবে নাকি তাদের কিছু আলাদাভাবে চিন্তা করবে, বিভিন্ন রকম চিন্তা করা যায় আর কি। একটা ইস্যু এখানে বলে রাখা ভালো যে হয়তো বা উন্নত বিশ্বে বা ডেভেলপ কান্ট্রি যেখানে কারিগরি প্রসার হচ্ছে, যেসব দেশগুলোতে ফিলিপিন বা কম্বোডিয়া বা মালয়েশিয়া, ওসব জায়গাতে, সেখানে হয়তো বা এই ধরনের ফর্মুলা কাজ করতেছে, যে যে কোনো বয়সে মানুষ এই ডিপ্লোমা গুলো কাজ করে। এখন আমাদের চিন্তা করা দরকার যে সব ধরনের পলিসি আমরা ওইখানে ভালো করতেছে, সেটা আমাদের কন্টেক্সে ভালো হবে কিনা, আমাদের পরিবেশের সাথে খাপ খাবে কিনা, এই চিন্তাগুলো করা দরকার আর কি। এবং তার জন্য দরকার যথাযথ গবেষণা করা দরকার। সে তখনই আর এই ধরনের প্রবলেম হবে না আর কি। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষ করে যে গভর্নমেন্ট জবের প্রায়োরিটিটা কিন্তু মানে অনেক বেশি, মানে প্রাইভেট জবের ভ্যালু নেই, মানে সবার কাছে একটা কেমন যেন কথা যে প্রাইভেট জবের ভ্যালু নেই বা প্রাইভেট জব ভালো না, প্রাইভেট জব করা যাবে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এটা সব আপনি জেনারেল ভাবে বলতে পারেন না যে প্রাইভেট ভালো না বা সরকার ভালো না। এটা কিন্তু অনেক সময় ডিপেন্ড করে সাবজেক্ট নেচার। অনেকে আবার গভর্নমেন্ট জব পছন্দ করে না, অনেক মানুষ আছে, তাই না? এখন এটা ডিপেন্ড করে, এটা যা আপনি একটু জেনারেলাইজ করতে পারবেন না এটাকে, যে গভর্নমেন্ট জব তো সবাই চাচ্ছে, অনেকে কিন্তু গভর্নমেন্ট জবে যায় না, অ্যাপ্লাই করে না। এটাও এই বাস্তবতা আছে আর কি, দুইটাই আছে। সুতরাং মানে আমাদের কিন্তু আমি যদি বুঝি যে ডিপ্লোমা যে সেক্টরে কিন্তু গভর্নমেন্ট থেকে নন গভর্নমেন্ট সেক্টরের জব মার্কেটটা বড় হওয়ার কথা আর কি। গভর্নমেন্ট থেকে নন গভর্নমেন্ট সেক্টরের মার্কেটটা বড় হওয়ার কথা, প্রাইভেট সেক্টর বড় হওয়ার কথা, এবং ভালো ফিউচার অনেক ভালো পজিশনে ভালো স্যালারিতে যাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে মেন্টালিটিটা কেমন জানো, যে আমাদের গভর্নমেন্ট জব লাগবে এবং গভর্নমেন্ট জব করতে হবে, মানে এরকম একটা মেন্টালিটি আছে। আর সেই ক্ষেত্রে গভর্নমেন্ট জবের এজ হচ্ছে 30 ইয়ার্স, সেই ক্ষেত্রে 30 ইয়ার্স এর অধিক কেউ ভর্তি হতে চাইবে কিনা, এটাও একটা ব্যাপার আছে। আমি একটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট নিয়মটা পাবলিশ করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, দেখা যাচ্ছে শতকরা একজন স্টুডেন্টও ভর্তি হলো না এই বয়সে, 30 বা 40 বছর বয়সে কেউ ভর্তি হলো না। সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, আমি একটু বলে রাখি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু একটু মানে সবাই একটু অন্য চোখে দেখে, মানে মনে হয় যে এরা খুব নিম্ন লেভেলের বা জেনারেল স্টুডেন্ট বা দেখা যাচ্ছে যারা আছে, ঠিক তা না, এটা এভাবে নিজে দেখিয়ে করেন না। আমাদের সমাজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু যথেষ্ট কদর আছে, আপনি এটা অস্বীকার করবেন না। একটু নেগলেন্সি করে স্যার, এরা অনেক ছোট বয়সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তো এখন দেখা যাচ্ছে যে তারপরে এরা পড়ালেখা করে না, এরকম একটা প্রবাদ বাংলাদেশে আছে। সেই ক্ষেত্রে 40 বছরের কোন ছাত্র যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে, সেই ক্ষেত্রে এটা শুনে এইভাবে চিন্তা না করে, তো এসব যেটা বলছে খুব ভালো কথা বলছে, যে আসলে আপনি মানসম্মত যদি শিক্ষা দেন, আমাদের যে তোষাব বলছে আমাদের বেসরকারি গুলোতে, আমরা আমাদের ওই এসএসসি ভোকেশনাল কাজ করতে দেখছি যে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আপ টু দা মার্কেট স্পেস মানে খুব ভালো অবস্থা না আর কি। উনি কিন্তু খুব ভালো কথা বলছে, অনেকগুলা বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলো আছে যেগুলো গভর্নমেন্টের চেয়ে ভালো ভালো কাজ করে। সুতরাং গভর্নমেন্ট এখন অনেকগুলো স্টেপ নিচ্ছে। এখন হয়তো বা আমি এই কথাগুলো নিজে শুনছি যে আমরা অ্যাক্সেসটাকে এনশিওর করি, দেন আমরা গুণগত মানের দিকে যাব, এবং গুণগত মানের পাশাপাশি কাজ চলতেছে। যেমন আপনার টিএসসি আপনার ডিপ্লোমা চালু করছে, সেখানেও তো অনেক সমস্যা থাকবে, সেগুলো কত দ্রুত সমাধান করা যায়
তারপরে এরকম অনেক কাজ চলছে, টিডিসি গুলাতে আমাদের ডিপ্লোমা চালু করছে। সুতরাং এই আস্তে আস্তে এই প্রসার হচ্ছে, গুণগত মানের চিন্তাও করতেছে, গুণগত মান শিক্ষক তৈরি করা, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো চ্যালেঞ্জ কাজ করতে হচ্ছে গভর্নমেন্টকে। সুতরাং আমরা সবাই যদি সাপোর্ট করি গভর্নমেন্টকে, সেক্ষেত্রে তো অনেক কাজ সুবিধা হবে। কিন্তু পাশাপাশি আমাদের যেটা বলা দরকার, যে প্রশ্ন আজকে আসছে যে এই বেশি বয়সের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে ক্লাসে যাবে কিনা, সুতরাং এই ব্যাপারে আমরা যথাযথভাবে তথ্য দিতে পারি যে এতে কি কি ধরনের প্রবলেম আসবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা রিচিং করার সুযোগ থাকবে, থাকবে না কেন, চিন্তা করতে পারি আবার। ঠিক আছে স্যার, আরেকটা ব্যাপার স্যার, আমি তো বলছিলাম প্রাইভেট পলিটেকনিক নিয়ে স্যার কথা বলবো না, মানে প্রাইভেট পলিটেকনিকের কিছু কারণের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানে একদম কি বললাম নেগলেন্সি করতেছে। কারণ দেখা যাচ্ছে একটা চারতলা একটা বিল্ডিং এর নিচ থেকে 3 তলা পর্যন্ত মার্কেট, উপরে একটা 4 তলা একটা ফ্ল্যাট বানিয়ে সে একটা পলিটেকনিক ইনস্টিটিউট লিখে দিছে, যে জায়গায় মাত্র সেটা ঠিক আছে, এই জন্য কিন্তু ডিপ্লোমা ঠিক আছে। আবার আবার কিছু কিছু প্রতিষ্ঠান ভালো করতেছে, সেটা সেটা সত্যি। এখন সেটা এখন এটার জন্য প্রপার মনিটরিং দরকার, প্রপার যে মনিটরিং টিম আছে সেটা কাজ করবে আর কি। আমার স্যার গভর্নমেন্ট পলিটেকনিকে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা আমাদের, বিশেষ করে আমার আইপিসিটি ডিপার্টমেন্টে আমাদের যে ল্যাব ইনস্ট্রাক্টর স্যার, যে ল্যাবের যারা ট্রেনিং করবে, ল্যাবে যারা ক্লাস নেবে, আমাদের 4টা পলিটেকনিকে 8টা পোস্টে গ্যাপ আছে, মানে 8টা পোস্টে কোনো ক্যাপ ইনস্ট্রাক্টর নেই। এটা এগুলো মনে হয় আমাদের গবেষণা এগুলো বেরিয়ে আসবে তখন একটু গভর্নমেন্ট যে কখন একটা গভর্নমেন্ট সিদ্ধান্তের গবেষণা করার জন্য গভর্নমেন্ট যখন কিছুটা টের পাই, মানে আপনি কখন গবেষণা ইনভেস্ট করবেন, যখন বুঝবেন যে এনভায়রনমেন্টটা কেমন যে মনে হচ্ছে, যে যাচ্ছে সেরকম হচ্ছে কিনা, তখনই কিন্তু গবেষণা চিন্তা করে। সুতরাং গভর্নমেন্ট যেহেতু মানে আমরা হয়তো গবেষণাটা কম্পিটিশন করে পাইছি, যেহেতু আমাদেরকে ইনভলভ করছে গবেষণা করার জন্য, নিশ্চয়ই গভর্নমেন্টের মাথায় এগুলো আছে যে প্রবলেম হচ্ছে, তারা হয়তো ভালো করে জানতে চায় আসলে কি হচ্ছে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, একটা সাইন্টিফিক ওয়ের মধ্যে জানতে চাই, যে পার্সোনালি কাগজ না শুনে একটা সাইন্টিফিক ওয়েতে জানতে চায়, বুঝতে চায় আসলে প্রবলেমটা কি হচ্ছে, এই জন্য গবেষণা তারা অর্থায়ন করার চেষ্টা মানে করছে। তো আমার কাছে মনে হয় আপনি যে কথাগুলো বলার চেষ্টা করতেছেন এগুলো গবেষণায় বেরিয়ে আসবে, এবং তখন তো আমরা আরো ভালো পলিসি কি হবে সেই দিকে যেতে হবে। এবং সেটা খুব বেশি দূরের কথা না, খুব কোভিড না হলে তো আমরা এতদিন আমরা জেনে যেতাম যে আমাদের আমরা কোন দিকে গেলে ভালো হয়। কোভিডের কারণে আমরা একটু পিছিয়ে পড়ছি আর কি। আর আনামুল হাসান, আমাদের আমরা স্যার শেষ করে দিব, আমাদের কোনো কমেন্টসে কোনো কোশ্চেন আসছে কিনা সাজিবুর? কমেন্টসে ভাইয়া লিখছে এমডি হাসান আলী বিশ্বাস, স্যার খুবই দুঃখজনক বিষয় হলো যে সকল ডিপার্টমেন্টে নিয়োগ নেই তাদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করলো না আইডিবি, এটাই হতাশজনক। নিয়োগ না থাকার জন্য হাজার হাজার বেকারত্ব পাচ্ছে, কোনো আইডিবি পদক্ষেপ নিচ্ছে না। 4 বছর কষ্ট করে লেখাপড়া করে শেষে যদি চাকরি না পায় তাহলে সেটা কেমন কি হইলো, মানে চাকরি পাচ্ছি না আমরা, চাকরি পাচ্ছি না, 4 বছর লেখাপড়া করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আমরা কোনো চাকরি পাচ্ছি না, এটা মানে হাসান আলী বিশ্বাস উল্লেখ করতে চাচ্ছে কমেন্টের মাধ্যমে। স্যার আমি একটু খুবই এই আইডিবি কে এই জায়গায় আসলে দোষারোপ করে লাভ নেই। আইডিবি আমাদের অভিভাবক, তারা আমাদের যে কোনো সমস্যা হইলে তারা আমাদের সাথে থাকবে। বাট সার্কুলারের ব্যাপারে আমার মনে হয় টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং কারিগরি শিক্ষা দপ্তর ওনারাই চেষ্টা করা দরকার। ওনারা আসলে ওনারা যেহেতু গভর্নমেন্ট সাথে সংযুক্ত, তো ওনাদেরকে এটা মেনটেন বেটার হবে যে কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের নতুন কোন ডিপার্টমেন্ট গুলো আছে তারা ইয়া করে এই জায়গায় পাঠানো দরকার যে এই ডিপার্টমেন্ট গুলো নতুন আসছে, এই ডিপার্টমেন্টের এই কাজগুলো এই ডিপার্টমেন্ট গুলো এই সেক্টরে কাজে দিবে, ওনারা মেল করতে বা ওনারা যদি সিটি দেয় ওনারা কাজ করলে মেবি আরো ভালো হবে। কারণ আইডিপিএস পেশাজীবী সংগঠন, বেসরকারি সংগঠন, ওনারা হয়তো ওইভাবে মাঠে নেমে কাজ করতে পারবে না, বা করলে ওনাদের হয়তো কোনো সমস্যা হবে বা হতে পারে, এই জন্য ওনারা ওই আসলে এগোচ্ছে না। আমার মনে হয় সরকারি সংযুক্ত আছে টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং শিক্ষা দপ্তর, এই দুইটা এনাদের দুজনকে নজর দেওয়া দরকার এই বিষয়ে। স্যার আমরা শেষ করব এখন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে। স্যার আপনি কিছু বলবেন স্যার আমাদের ধন্যবাদ আমাদের এই বিষয়ের উপর আমাদের জন্য কোনো অ্যাডভাইস বা আমাদের মনে হয় এটা পক্ষে বিপক্ষ না করে আমার মনে হয় আপনারা আইডিবিও কনসার্ন, আপনারা কনসার্ন, এটা আলোচনা চলতেছে, আমার মনে হয় সবার জন্য যেটা ভালো সেটাই হবে আশা করতেছি। আমরা তো ভালো কিছু দেখবো।
ঠিক আছে স্যার। স্যার আমরা চাই নিয়োগ, ধন্যবাদ সবাই। আমরা চাই নিয়োগ স্যার, বুঝছেন, আমরা চাই জি নিয়োগ। জি আমাদের জি 32টা ডিপার্টমেন্ট অবশ্যই স্যার, অবশ্যই আমাদের 32টা ডিপার্টমেন্ট। এটা আমি শুধু সবাই আইপিসিডি কথা বলবো না, আমি বলবো 32টা ডিপার্টমেন্ট, 32টা ডিপার্টমেন্টের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এরকম নাম করা মানে 4টা ডিপার্টমেন্ট বলে মানুষজন চেনে, আর সেই 4টা ডিপার্টমেন্টে চাকরি হচ্ছে। আর আমরা 28টা ডিপার্টমেন্ট, আমি শুধু আইপিসিডি আর ইএনবিটি কথা বলবো না, আরো 28টা ডিপার্টমেন্ট আছে। 28টা ডিপার্টমেন্ট পোলাপান বসে থাকে স্যার, ওরা তো 4 বছর কষ্ট করে, বাপের টাকা কষ্ট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, ওরা বসে থাকবে কিছুর জন্য? কোথায় এই ডিপার্টমেন্ট গুলো খোলা মানে কি তাহলে স্যার? আমার প্রশ্ন এইটাই স্যার। ঠিক আছে স্যার, আপনি একটু অ্যাড করে দিবেন আপনাদের রিসার্চ সেন্টারে যদি অপশন থাকে যে আসলে এই 3টা ডিপার্টমেন্ট ছাড়াও যে বাংলাদেশে 28টা ডিপার্টমেন্ট আছে, 27টা ডিপার্টমেন্ট, এদেরকে আসলে জব সেক্টর, জব সেক্টরে, জব মার্কেটে অ্যাড করা, গভর্নমেন্ট জব সেক্টর অ্যাড করা, অবশ্যই অ্যাড করা, নাহলে এই ডিপার্টমেন্ট না খুললে কোনো লাভ নাই স্যার, বন্ধ করে দেন ডিপার্টমেন্ট, কোনো দরকার নাই। স্যার, আপনি স্যার সেগুলো আপনাকে উল্লেখ করে আরেকটা দেন। বিষয় ইনফর্ম করতে চাই স্যার। স্যার আমরা আমাদের সম্মেলন করার পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে চলে গেছে বাকি দুইজন। আমরা, ঠিক আছে যাও, আমরা শেষ করে দেবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম হাফিজুর রহমান স্যার, প্রফেসর, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার আমাদেরকে, আমরা নিজেরাই রিসার্চের, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড স্যারদেরকে দায়িত্ব দিয়েছিল যে যে সকল ডিপার্টমেন্টে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কি কি সমস্যা আছে বা কি কি এগুলো ফাইন্ড আউট করে এটা ডেভেলপ বা ইমপ্রুভ করার জন্য। পরে স্যার নিজ থেকেই আমাকে খুঁজে, আমাদের আইপিসি ডিপার্টমেন্টে অনেকে আছে, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করছিলাম, আমরা ওই জায়গায় আমাদের সমস্যাগুলো ফর্ম ফিল আপ করে স্যারকে জানানো হয়েছে। অবশ্যই একটা ভালো কিছু আসবে, আমরা আশাবাদী। আর স্যারকে আমি পার্সোনালি আবার রিকোয়েস্ট করবো, স্যার আমাদের বিশেষ করে যে সকল ডিপার্টমেন্টের সমস্যা আছে, 27টা ডিপার্টমেন্ট, আইপিসিটি, ইলেকট্রোমেডিক্যাল, আরএসসি সহ সকল ডিপার্টমেন্টের জন্য সার্কুলার হয়, এবং অথবা দেখা যাচ্ছে আমাদের যে মাদার টেকনোলজি গুলো আছে, মাদার টেকনোলজি গুলোর সাথে অ্যাড থেকে আমরা পরীক্ষা দিতে পারি বা অ্যাপ্লাই করার সুযোগ থাকে, এরকম কিছু একটা করার জন্য স্যারকে আমি রিকোয়েস্ট করবো, স্যার রিসার্চে যেন অ্যাড করে। ধন্যবাদ তৈদুজ্জামান সবাইকে, উনি আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। আর স্পেশালি ধন্যবাদ আনামুল শাওন, সাধারণ সম্পাদক, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, ইনস্টিটিউশন প্রসেস কন্ট্রোল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, সাজিবুর রহমান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, সমাজ কল্যাণ সম্পাদক, ইনস্টিটিউশন প্রসেস কন্ট্রোল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। এদের দুজনের সহযোগিতায় আমরা আজকে মোটামুটি লাইভে এসে আমরা কিছু জানতে পারলাম, এবং আমাদের ডিপার্টমেন্টে, আমি বিশেষ করে আমাদের আইপিসি ডিপার্টমেন্টের যারা আছে স্টুডেন্ট, আমি এদেরকে বলবো যে আপনারা কি বলে আশাহত হবে না, পড়ে যান ইলেকট্রিক্যালের বেসে, পড়ে যান ইলেকট্রিক্যালের বেসিক নলেজগুলো আছে এগুলো পড়েন। আর আমি আমার লাইভে সবসময় বলি আমি যে আমাদের আইপিসি ডিপার্টমেন্ট কেউ চিনে না, এটা আমাদেরকে নিজেদেরকে, যেহেতু এখন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা শিক্ষা অধিদপ্তর আমাদের ডিপার্টমেন্ট চালু করছে, চালু করার পরে ওরা হয়তো প্রসেস করতেছে বাট এগোচ্ছে না, আমাদের হারে এগোনো দরকার। আমরা প্রত্যেক বছর স্টুডেন্ট বেরোচ্ছি, কিন্তু ওনাদের প্রসেসটা হয়তো অনেক স্লোলি এগোচ্ছে সামনে। তো আমি সবাইকে আগেও রিকোয়েস্ট করছি, এখনো রিকোয়েস্ট করতেছি, আপনারা আইপিসি ডিপার্টমেন্টে ব্র্যাকেটে যে বিষয়ে ভালো করেন, ইলেকট্রিক্যাল হলে ব্র্যাকেটে লিখে দিবেন মেজর কনসার্ন অফ ইলেকট্রিক্যাল। যদি আইপি তে কেউ, যারা ডুয়েটে কোচিং এ যান, তারা তো ইলেকট্রিক্যালে কোচিং করেন ইলেকট্রিক্যাল, বা পাঠায় যদি কেউ ইলেকট্রিক্যালের পরে কোচিং করেন বেসিক মেজর কনসার্ন অফ ইলেকট্রিক্যাল, যদি কেউ আইপি তে কোচিং করেন বা আইপি সম্পর্কে ভালো জানেন, তা ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল টেকনোলজি ব্র্যাকেটে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং স্পেশালি এরকম লিখে দিবেন। আপনারা অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ প্রাইভেট সেক্টর গুলোয় প্রাইভেট করতে গেলে অন্তত থেকে বুঝতে পারবে যে না আইপিসিটি ইনস্ট্রুমেন্টেশন প্রসেস টেকনোলজি, বাট এরা এদের মাদার টেকনোলজি ইলেকট্রিক্যাল, মাদার টেকনোলজি মেকানিক্যাল, বা মাদার টেকনোলজি আইপি। সো এইভাবে সকলে অ্যাপ্লাই করেন। আর সকল পড়ালেখা করতে হবে, বেসিক নলেজটা ক্লিয়ার করবেন, যেন কোনো ইন্টারভিউতে বা ভাইভাতে যে আমরা নিজের মান সম্মানের উপর বা নিজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা নিজের ডিপার্টমেন্টের জন্য কোনো ক্ষতি নয়। দেখা যাচ্ছে আপনাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে আপনি প্রপারলি অ্যান্সার দিতে পারবেন। এই জন্য মোটামুটি সবাই একটু বেসিক নলেজ ক্লিয়ার করার জন্য মোটামুটি পড়বেন, পড়ালেখা করে ইন্টারভিউতে যাবেন, আর প্রাইভেট সেক্টরগুলোতে অ্যাপ্লাই করতে থাকবেন। আমি সবাইকে বলবো যে 7 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর ইলেকট্রিক্যাল যে জায়গায় চাইতেছে, মেকানিক্যাল যে জায়গায় চাইতেছে, আপনি যদি ইলেকট্রিক্যালে বেসিক নলেজ ভালো হয় বা ইলেকট্রিক্যালের মনে করেন আমি অ্যান্সার করতে পারবো প্রপারলি, তাহলে ইলেকট্রিক্যাল যত সার্কুলার আসবে প্রাইভেট, আপনি সব জায়গায় অ্যাপ্লিকেশন করবেন। তারপরে মেকানিক্যাল ভালো আছেন, যে আইপি তে ভালো আছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে যেহেতু প্রাইভেট সেক্টর হবে সবাই অ্যাপ্লাই করবেন। বিশেষ করে আরএসসি আর ইলেকট্রোমেডিক্যাল, আমি আপনাদেরকে বলবো আপনারা ইলেকট্রিক্যাল যত সার্কুলার হয় সব জায়গায় অ্যাপ্লাই করবেন। প্রাইভেটে কিন্তু আপনার অ্যাপ্লাই করার পরে ভাইভাত ভালো হইলে তখন আর ওরা ডিপার্টমেন্ট নিয়ে বেশি একটা মনে হয় না প্রবলেম করবে। ওনার ভাইভা যদি ভালো হয়, ভাইভা যে কোশ্চেন গুলো করবে এই কোশ্চেন গুলো প্রপারলি অ্যান্সার করতে পারলে জব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ক্লিয়ার করবেন আর প্রাইভেটে বেশি বেশি অ্যাপ্লাই করবেন, যত সার্কুলার আছে অ্যাপ্লাই করতে থাকবেন।
ইনশাআল্লাহ ভালো কিছু হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইএসএম প্রসেস কন্ট্রোল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা সামনে আরো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে লাইভে আসবো। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।